বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। হালিমা গার্লস অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টা চর্চা করব বিষয়টি হচ্ছে বাংলা প্রথম পদ্য অংশ থেকে তোমাদের সিলেবাস নির্ধারিত যে অংশগুলো আছে আমরা জানি, সেই বিষয়গুলো আলোচনা এবং কিভাবে প্রশ্নের উত্তরগুলো দেব সেই বিষয়গুলো আলোচনা। আমরা গত ক্লাসে বাংলা প্রথম পত্রের গদ্য সম্পূর্ণ সিলেবাসের বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়গুলো আলোচনা করেছিলাম এবং প্রশ্ন কিভাবে উত্তর দেব সেই বিষয়গুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা পদ্য অংশ থেকে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো চর্চা করব, বোঝার চেষ্টা করব মূল বিষয় এবং সাথে সাথে প্রশ্ন উত্তর কীভাবে লিখবো সেটা জানব। আমরা জানি যে আমাদের যে বিষয়গুলো আছে ঐকতান, সাম্যবাদী, তাহারই পরে মনে, সে অস্ত্র, ফেব্রুয়ারি 1969, এই 5টি কবিতা আমাদের আছে পরীক্ষার জন্য। আমরা প্রথমেই আসি সাম্যবাদী। সাম্যবাদী কবিতাটা কে লিখেছেন আমরা জানি। সাম্যবাদী কবিতাটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমরা কাজী নজরুলকে যেভাবে চিনি ঠিক একই রূপ আমরা এই কবিতার মধ্যে দিয়ে প্রত্যক্ষ করি। তিনি সবসময় সমাজের সব স্তরের মানুষকে এক সুরে এক সূত্রে গাঁথতে চেয়েছেন। সাম্য মানে সমান, বাদী মানে যে সাম্যে বিশ্বাস সেই হলো সাম্যবাদী। তো এই এক সমাজের উঁচু নিচু, ধনী গরিব, বিভিন্ন বর্ণের, বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ আমাদের এই সমাজে বাস করে, তাদের সবাইকে তিনি সমপর্যায়ের মনে করেন। তিনি এখানে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ধনী, কে গরিব, কে কোন বর্ণের গোত্রের, এটা তার বিবেচ্য বিষয়। তার কাছে যে মানুষ, যার মনুষ্যত্ব আছে, সবাই সমান। সুতরাং এই যে কবিতাটায় আমরা মূল বিষয় যেটা প্রত্যক্ষ করি, বিষয়টা হচ্ছে যে সমাজের সব স্তরের মানুষ সমান, সাম্যবাদী। এটা কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। এবং আমাদের প্রত্যেকটা কবির নাম, কবিতার নাম নির্ভুল বানানে শিখতে হবে আর মূল বিষয়টা ধরতে হবে। এটা হচ্ছে মূল পড়া। আমি কবিতাটা প্রত্যেকটা লাইন পড়বো, পড়ার পরে এই কবিতার মূল বিষয় কি দরকার হয় একটা খাতা, নির্ধারিত একটা খাতা থাকবে। সেই খাতায় প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা গল্পের, প্রত্যেকটা নাটক, প্রত্যেকটা উপন্যাসের মূল বিষয় বর্ণনা থাকবে। আমার পরীক্ষায় যখন আমি পরীক্ষার হলে ঢুকবো তার আগে ওই মূল বিষয়টা শুধু ধরে যাব, যাতে যে উদ্দীপকই আসুক আমার ওই বিষয়গুলো, ওই কথাগুলো দিয়ে আমি প্রশ্নগুলো সাজাই। তাহলে সাম্যবাদী কবিতার পয়েন্টটা হচ্ছে যে এখানে সব স্তরের মানুষকে তিনি এক সুরে এক সূত্রে গাঁথতে চেয়েছেন। কে ধনী, কে গরিব, সেটা বড় কথা নয় তার কাছে। হ্যাঁ, এখানে তিনি বলেছেন যে মানুষের সবচেয়ে মন হচ্ছে সবকিছুর কেন্দ্রবিন্দু। এই মসজিদ বলো, মন্দির বলো, সবকিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে এই হৃদয়। এখানে আমাদের ইসলাম ধর্মের আমাদের যে নেতা হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা তিনি টেনেছেন। হিন্দু ধর্মের কথা বলেছেন, সেক্ষেত্রে কৃষ্ণের কথা তিনি এখানে বলেছেন। বিভিন্ন ধর্মের কথা প্রসঙ্গে তিনি বলেছেন যে ধর্মের যেটা, প্রত্যেকটা ধর্মে কিন্তু একটা পবিত্র গ্রন্থ থাকে, যে ধারায় সেই ধর্মের সেই গোত্রের লোক জীবনযাপন করে। তো এই ধর্মের যে পুস্তক, যেমন আমাদের পবিত্র কুরআন শরীফ আছে, যেখানে আমাদের জীবন বিধান আছে, তো সেখানে আমরা যদি শুধু পড়ার জন্যই পড়ি, ওইটাকে আত্মস্থ না করি, ওই কিভাবে আছে সেটা বুঝে চলার চেষ্টা না করি, তাহলে বৃথা। কবি এখানে কিন্তু সেই বিষয়টাই তুলে ধরতে চেয়েছেন যে আসলে মূল বিষয় হচ্ছে আমাদের হৃদয়। হৃদয় দিয়ে যদি আত্মস্থ না করি, আমাদের ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে, তাহলে আমরা কিসের মানুষ? অনেক ধনী হয়েও তার ভিতরে মনুষ্যত্ব না থাকে, সে মানুষ হয় না। তো আমাদের মূল বিষয় হচ্ছে মনুষ্যত্ব এবং মূল বিষয় হচ্ছে ভেতরে যে সত্য আছে, এবং সবাই সব স্তরের মানুষকে আপন করে নেওয়ার যে প্রবণতা আছে, সবাই সমাজের সমান, এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছে। এরপর আমরা আসি ঐকতান। ঐকতান এই কবিতাটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের আসলে ওনার সম্পর্কে আসলে চিনি না, জানি না, বলতে পারবো না, বা কিছু এই ব্যক্তির সম্পর্কে জানি না এমন কিন্তু সংখ্যায় কম, কম বেশি আমরা সবাই জানি। আমাদের এই বাংলা সাহিত্যকে তিনি
এমন কোনো ধারা নেই যেখানে তিনি হাত দেননি এবং সাফল্যমণ্ডিত হননি। তিনি কবিতা লিখেছেন, গান লিখেছেন, গান সুর করেছেন, গান গেয়েছেন, অভিনয় করেছেন, ছবি এঁকেছেন, উপন্যাস লিখেছেন, ছোট গল্প লিখেছেন শেষ বয়সে এসে, এবং তাকে আমরা বলি ছোট গল্পের জন্য। একটা শেষ বয়সের শেষ দিকে, সময়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি ছোট গল্প লিখে হাত দেন এবং সেটাতেই তিনি বেশি সুনাম অর্জন করেছেন। তার গান তো অসাধারণ, বাণী প্রধান গান, তার বাণীগুলো, কথাগুলো আমাদের হৃদয়কে স্পর্শ করে। তেমন এক ব্যক্তি, এমন একজন মহামানব আমাদের বাংলা সাহিত্যকে যিনি সমৃদ্ধ করে গেছেন, তার একটি রচনা হচ্ছে ঐক্য তান। এই ঐক্য শব্দটা তান মানে কি? এক সুর। তো সমস্বর মানে সমাজের সব স্তরের সব পর্যায়ের মানুষকে তিনি এক সুরে গাঁথতে চেয়েছেন। তিনি বলেছেন সমাজে নানা স্তরের মানুষ বাস করে, উঁচু নিচু ধন্য বর্ণ নির্বিশেষে অনেক স্তরের মানুষ, সবার হৃদয়ের কাছে আমি যেতে চেয়েছি, সবার হৃদয়ের কথাকে আমি নিজের মধ্যে আত্মস্থ করে সেটাকে সাহিত্যে তুলে ধরতে চেয়েছি। হয়তো আমি পারি নাই। বড় মানুষরা কিন্তু খুব বিনয়ী হন, তার বিনয়ের আধিক্যে তিনি বলেছেন যে সব স্তরের মানুষকে আমি তুলে ধরতে পারি নাই। এমন একজন কবি আসুক যে কিনা সব স্তরের মানুষকে একই সুরে গাঁথতে পারেন, সেই কবিকে তিনি আহ্বান করেছেন। আসলে তিনি যে কত বড় মাপের একজন কবি ছিলেন সেটা তার এই কবিতা থেকে কিন্তু আমরা অনুধাবন করতে পারি। এরপরে আমরা আসি সেই অস্ত্র। শামসুর রহমানের লেখা একটি চমৎকার গল্প। তিনি বলেছেন এই কবিতার মধ্যে দিয়ে যে আমাকে এমন একটি অস্ত্র দাও যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যত নেতিবাচক দিক আছে, মানুষের সাথে মানুষের মারামারি, হানাহানি, কাটাকাটি, রেষারেষি, মিথ্যা, অন্ধকার, কুসংস্কৃতি, জরাজীর্ণতা সব মুছে যাবে। এই অস্ত্র যদি উত্তোলিত হয় সেখানে আর সমাজে কিছুই থাকবে না। এত মারামারি, হানাহানি, বোমাবাজি, বিস্ফোরণ, মানুষকে দামিয়ে রাখার যে চেষ্টা, একে অন্যের যে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে প্রবণতা, এগুলো সব মুছে যাবে। এমন একটি অস্ত্রের তিনি প্রত্যাশা করেছেন। সেই অস্ত্রটার নাম কি আমরা জানি, সেই অস্ত্রের নাম হচ্ছে ভালোবাসা। প্রকৃত ভালোবাসা যদি একজন মানুষের মধ্যে থাকে তাহলে আমরা একে অন্যের প্রতি আঘাত করব না, একে অন্যের মারামারি হানাহানিতে লিপ্ত হব না, একজন আরেকজনকে কখনোই কষ্ট দেব না, মিথ্যার আবরণে নিজেকে ঢাকবো না, নিজেকে অন্যের চেয়ে বড় প্রমাণিত করার চেষ্টা করব না। সবসময় অন্যের প্রতি ভালোবাসা থাকলে বা প্রকৃত ভালোবাসা যদি একজন মানুষের মধ্যে থাকে তাহলে কখনোই সমাজের যে খারাপ দিকগুলো আছে সেগুলো কিন্তু কখনোই থাকবে না। কত চমৎকার একটা বিষয়, কত মানে আমাদের সমসাময়িক সবচেয়ে যে চাহিদামূলক যে বিষয়টা, সবচেয়ে বড় যে প্রয়োজন, যে জিনিসটা সবচেয়ে অভাব আমাদের সবার মধ্যে, সেটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। সেই প্রকৃত ভালোবাসার তাগিদ থেকে তিনি কবিতাটা লিখেছেন এবং আমাদের পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ অস্ত্রের নাম হচ্ছে ভালোবাসা। এরপরে যে কবিতাটা আসবে সেটা হচ্ছে ফেব্রুয়ারি, তাহারই পরে মনে, তাহারই পরে মনে। বেগম সুফিয়া কামালের লেখা অনবদ্য সুন্দর একটি কবিতা। তিনি এখানে দুটো ঋতুর কথা উল্লেখ করেছেন, এক হচ্ছে শীত এবং বসন্ত। শীত হচ্ছে জলজনিতার প্রতীক। শীত আসলে আমরা খুব মনোকষ্টে ভুগি। মনোকষ্ট মানে এরকম না, ঠিক এভাবে বলাটা ঠিক না। শীত আসলে আমাদের জলজীর্ণতা, যেমন আলস্য কাজ করে। শীতে আমরা হয়তো একটু বাইরে বেরোতে চাই না, বা শীত আসলে মনে হয় যে না ঠিক আছে, এই শীত চলে যাক, বসন্ত আসুক, সেই সময় আবার এই কাজটা করব। তো শীত মানে আলস্য বোধ করি। শীত আসলে মনের মধ্যে কেমন যেন একটা মানে আলস্যের জরাজীর্ণতা কাজ করে। এই জন্য তিনি হয়তো এমন একটা প্রকৃতিকে বেছে নিয়েছেন মনের কষ্ট প্রকাশের জন্য। আর বসন্ত হচ্ছে ঋতুর রাজা। বসন্ত প্রকৃতি সজ্জিত হয়, মানুষের মনও নতুনভাবে সজ্জিত হয়। আমরা ছাড়া দিয়ে উঠি নতুনভাবে যে সজ্জিত করতে চাই, বিশেষ করে যারা সাহিত্যিক তারা নতুনভাবে প্রেরণা পান প্রকৃতির কাছ থেকে লেখার জন্য, লেখনের জন্য। প্রকৃতির রস, সৌন্দর্য তাদেরকে নতুনভাবে লেখার অনুপ্রেরণা যোগায়। তো কবি এবং কবি ভক্ত দুজনের যে কথোপকথন, যে সংলাপ নির্ভর যে একটা কবিতা, এটাই কবিতার বিশেষত্ব বাহ্যিক দিক দিয়ে। আর ভিতরের যে মূল কথা বিষয়টা হচ্ছে কবি ব্যক্তিগত জীবনে আপনজনকে হারিয়েছেন, সেই হারানোর কষ্টটা তিনি ভুলতে পারেননি এবং সেই কষ্টটাকে তিনি প্রকৃতির আঙ্গিকে তিনি এখানে তুলে ধরেছেন। শীত হচ্ছে তার জীবনের কষ্ট বা প্রিয়জন হারানোর কষ্টকে বুঝিয়েছেন শীত ঋতু দিয়ে,
আর বসন্তকে তিনি বুঝিয়েছেন জীবনের সুন্দর সময়। তার জীবনের সুন্দর সময় চলে এসেছে, কিন্তু তিনি সেই শীতের কষ্টকে তিনি ভুলতে পারছেন না। এটা হচ্ছে মূল বিষয়। আমরা কবিতাটা অবশ্যই পড়বো। অসাধারণ কবি, প্রত্যেকটা লাইনই মনে হয় কি যে আসলে বলার মতো। প্রত্যেকটা যখন কবি কথা বলেন, কবি ভক্ত কথা বলেন, মনে হয় যেন কোনো লাইনটাই ফেলনা না। তোমাদের সামনে যখন লাইন তুলে ধরতে চাই তখন মনে হয় যে আসলে কোন লাইনটা তুলে ধরবো। প্রত্যেকটা লাইনই চমৎকার সুন্দর। বারবার কবি বসন্ত চলে আসছে, সাহিত্য রচনা করছেন না। ভক্ত বলছে বারবার, কেন সাহিত্য রচনা করছো না? সে বারবার উদাসীন থেকে উত্তর দিচ্ছে। এক সময় সে বলতে বাধ্য হলো ভক্তের জোরাজুরিতে যে কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী চলিয়া গিয়াছে তীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। তার মানে হচ্ছে শীত কুয়াশার চাদর গায়ে দিয়ে, কুহেলি উত্তরি তলে, কুহেলি মানে কুয়াশা, উত্তরি মানে চাদর, কুয়াশার চাদর গায়ে দিয়ে শীত চলে গেছে রিক্ত হস্তে, খালি হাতে, শূন্য পথে, কিন্তু সেই শীতকে আমার বারবার মনে পড়ছে। আমি কিছুতেই সেই শীতকে ভুলতে পারছি না। এই বসন্তের এই যে সুন্দর সজ্জিত সাজ, আমি কিছুতেই তাকে মেনে নিতে পারছি না। প্রকৃতপক্ষে তার আপনজন হারিয়েছিলেন। সেই আপনজন প্রথম স্বামী যখন মারা যাওয়ার পরবর্তী সময় তিনি কবিতাটা লিখেছেন। হয়তো অল্প বয়সে তিনি বিধবা হয়েছিলেন, তার জীবনে আবার সুন্দর সময় এসেছে পারিবারিকভাবে, কিন্তু তিনি সেটাকে কিছুতেই মেনে নিতে পারছেন না, এবং তখন তিনি কবিতাটা লিখেছিলেন। অসাধারণ। আপন নিজের ব্যক্তিগত জীবনকে তিনি প্রকৃতির আঙ্গিকে তুলে ধরেছেন, কিন্তু মনে হয় যে বিষয়টা ব্যক্তিক না, বিষয়টা মনে হচ্ছে সামষ্টিক। সবারই মনে হয় যে এটা আমারই জন্য লেখা, বা আমি আমার জীবনের কষ্টটাকে মনে হয় তুলে ধরা হয়েছে। কবি সাহিত্যের বিশেষত্ব কিন্তু এখানে যে তারা নিজের মধ্যে শুধু নিজেকে আবদ্ধ রাখেন না, যেন অন্যের নিংড়ানো কথাটাকে নিজেরা বের করে আনেন। এই জন্যই তাদের লেখা রচনাগুলো আমাদের সবার জন্য হয়ে যায়। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই শেষ কবিতায় আসি। শেষ কবিতা হচ্ছে ফেব্রুয়ারি 1969। ফেব্রুয়ারি 1969। আমরা নামটা থেকে বুঝতে পারছি এটা একটা ঐতিহাসিক ঘটনার পরিপ্রেক্ষিতে লেখা। আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছিল, আসলে তার আগে আমাদের পেছনে ফিরতে হবে। 1947 দেশ বিভাগ, 1952 সালে ভাষা আন্দোলন, 66 6 দফা, তারপরে আসলো 1969 গণ অভ্যুত্থান। এই যে ঐতিহাসিক বিষয়গুলো এসেছে আমরা জানি, বিষয়গুলো প্রত্যেকটাই হচ্ছে দাবি আদায়ের, অন্যের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দাবি। তো সেইগুলো পেরিয়ে 1969 সালে যখন মানুষের মধ্যে অত্যাচার হচ্ছিল বাঙালিদের উপরে, সেই বাঙালিরা যে রাজপথে নেমেছিল, সে কৃষক, শ্রমিক, চাকরিজীবী থেকে শুরু করে সব স্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল অন্যায় প্রতিবাদের দাবিতে। সেই বিষয়টা এখানে তুলে ধরেছেন, এবং এটা তুলে ধরার সাথে সাথে তিনি 52 সে ভাষা আন্দোলনের বিষয়টা তুলে ধরেছেন। এই কারণে যে 52 সালে সালাম, রফিক, বরকত তারা যেমন রাস্তায় নেমে এসেছিল বাংলা ভাষাকে রক্ষার জন্য, মানুষের স্বাভাবিক দৈনন্দিন জীবনটাকে স্বাভাবিক রাখার জন্য, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য তারা রাস্তায় নেমে এসেছিল, বুক পেতে দিয়েছিল গুলির পিস্তলের সামনে, রাইফেলের সামনে। তারা চলে গেছেন, শহীদ হয়েছেন। তো সেই সালাম, রফিক, বরকত সহ নাম না জানা অনেককে তিনি এখানে কল্পনা করেছেন রাস্তায় 69 এসে, যে যেসব সাধারণ মানুষ নেমে এসেছিল তাদের মুখে যেন সালাম, রফিক, বরকতকে তিনি দেখেছেন। অনেক স্মৃতি, অনেক কষ্টের বিনিময়ে আমরা দেশকে পেয়েছি। সেই স্বাধীন দেশে দাঁড়িয়ে তিনি কবিতাটা লিখেছেন এই কারণেই যে তিনি আমাদের পূর্ব ইতিহাসকে, এই কষ্টের বাংলাদেশ কিভাবে আসলো এবং তাকে কিভাবে রক্ষা করতে হবে, কিভাবে আমরা দেশকে সেই মূল্যটা দিতে পারি, দেশকে সম্মান দেখাতে পারি, দেশকে স্বাভাবিকভাবে এগিয়ে নিতে পারি, সেই বিষয়টাকে আমাদের এই নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই তিনি আমার একটি কবিতা লিখেছেন। অনেক কষ্টের বিনিময়ে, অনেক রক্তের বিনিময় পেয়েছি এদেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই 5টা কবিতা মূল বিষয়টা জানলাম। আমরা কবিতা যদি বুঝতে অসুবিধা হয়, আমরা কবিতাগুলো বারবার পড়বো, শব্দ টিকার সাহায্য নেব। তারপরে পাঠ পরিচিতি বলে একটা অংশ আছে, সেই অংশটা বলবো যেখানে মূল বিষয় আছে। তার আগে অবশ্যই কবি পরিচিতি বা লেখক পরিচিতি পড়ে নেব। আমরা প্রশ্নের উত্তর, আমরা গত ক্লাসে বাংলা প্রথম পত্রের গদ্য বিষয়ে যে কথাগুলো বলেছিলাম, একই বিষয়। অবশ্যই প্রশ্ন উত্তরের সময় আমার মূল বিষয়টা জানা থাকলে যে উদ্দীপকই আসুক, সে উদ্দীপক আমার কিন্তু বুঝতে অসুবিধা হবে না। আমার উদ্দীপকটা আসবে, কিন্তু আমার মূল পাঠ, মূল যে বইয়ের যে রচনাগুলো আছে
তার আলোকে বানানো কোনো বিষয়ের উপর কিন্তু উদ্দীপক আসবে না। তাহলে আমি যদি মূল বিষয়, মূল গল্পগুলো, কবিতাগুলো না জানি, তাহলে কিন্তু আমি বিভ্রান্তিতে পড়বো। আমার কিন্তু প্রশ্নের উত্তর যতই সহজ হোক আমার কাছে কঠিন কিন্তু লাগবে। সুতরাং মূল পড়া হচ্ছে বইটা পড়তে হবে। বইটা পড়ার পরে আমার মূল বিষয় যখন আমি আত্মস্থ করবো, তখন যে উদ্দীপকে আসুক আমার কাছে কিন্তু সবই সোজা। কমন বা আনকমন বলে কিন্তু সৃজনশীলে কিছু নেই কিন্তু। 1 এবং 2 এর উত্তর আমরা মোটামুটি সবাই পারি। 3, 4 উত্তরের বিষয় যেটা হচ্ছে, প্রথমে মূল বিষয়টা নিয়ে একটু গল্পের মূল রচনার বিষয় নিয়ে একটু আলোচনা করে দ্বিতীয় প্যারায় যেয়ে আমার যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটার আলোকে আমার মূল বিষয় থেকে বর্ণনা করব। তৃতীয় প্যারায় যে উদ্দীপকের বিষয় নিয়ে বর্ণনা করব এবং চতুর্থ প্যারায় যে আমি পরিসংহার মানে সমাপ্তি টানবো এই কারণেই যে আমার যে প্রশ্নটা আসছে সেই প্রশ্ন আমি কি দিতে পেরেছি, কতটুকু প্রমাণ করতে পেরেছি, প্রশ্নটা কতটুকু উত্তর দিতে পেরেছি, সেই আলোকে আমি শেষ করব প্রশ্নটা। 4টি ধারায় শেষ করবো, 4টি ধাপে শেষ করব। একই টানা প্যারা দিলে তোমারও বুঝতে অসুবিধা হবে, যিনি খাতা দেখবেন, যিনি বিচারক, যিনি বিচার করবেন তারও কিন্তু ধরতে অসুবিধা হবে। প্রশ্নটা সাজানো কিন্তু একটা আর্ট এবং এটা যত সুন্দর করে তুমি উপস্থাপন করতে পারবা, শিক্ষক যত তাড়াতাড়ি সেটাকে অনুধাবন করতে পারবেন, তোমার কিন্তু যেন সেটা সবচেয়ে ভালো হবে। আর আরেকটা হচ্ছে সময়। আমার নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেকটা উদ্দীপক শেষ করতে হবে। একটা 20 মিনিট, আর একটাই 30 মিনিট, আর একটা 10 মিনিট, এরকম যেন না হয়। প্রত্যেকটা লেখার মান যেন একরকম থাকে। তাহলে আমরা প্রত্যেকটা মান যদি এক লেভেলে থাকে, প্রশ্নের মোট নম্বরে বেশি আসবে। একটাই পেলাম 10-এর মধ্যে 9, আর একটা পেলাম 10-এর মধ্যে 4, আমার কিন্তু অনেক অনেক ডিফারেন্স হয়ে যাবে। সেক্ষেত্রে আমার নাম্বার খুব কম চলে আসবে। তাই আমার মূল হচ্ছে মূল বইটা পড়বো, বুঝবো, তারপর হচ্ছে উদ্দীপক চর্চা করবো, 3 নম্বর হচ্ছে বাসায় উদ্দীপকগুলো উত্তর লেখার চেষ্টা করবো। উত্তর লিখে দেখবো যে আমি কতটুকুর মধ্যে লিখতে পারি এবং আমার উত্তর কোন মান সব, কোন ধরনের, কোন মানের হচ্ছে। আমি হচ্ছে আমার পরীক্ষক। নিজে যদি তৃপ্ত থাকতে পারো উত্তরে, ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে। এবং যে বিষয়গুলো আমরা বুঝি না আমরা অবশ্যই নোট করে রাখবো। আমরা অবশ্যই যেভাবেই পারি যোগাযোগের মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাস এবং এই ক্লাসে বাংলা প্রথম, দ্বিতীয় পত্র কিন্তু আবার কিন্তু কোনো আলোচনা হলো তোমাদের সুবিধার্থে। এখন মূল বিষয়টা পড়াটা তোমার নিজের। তুমি যদি না পড়ো তাহলে কিন্তু কেউ পড়িয়ে দিতে পারবে না। এই আবদ্ধ পরিবেশে, এই বিরূপ পরিবেশে আমাদের কিন্তু স্বাভাবিক লেখাপড়া চালিয়ে যেতে হবে। পরীক্ষা যেহেতু সামনে আসছে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। ক্লাসগুলো করতে হবে, রুটিনভাবেই পড়াশোনা করতে হবে। ইনশাল্লাহ আমরা অবশ্যই ভালো করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ সবাই তোমাকে ভালো রাখুন, সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আবার দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে। আল্লাহ হাফেজ।